জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি শুনতে পাচ্ছি। কাকে প্রশ্ন করবেন বলেন, তাকে তাকে মেনশন করে বলেন। বা অ্যাকচুয়ালি আমি প্রবলেমটা একটু বলি দেন। দেখেন বা আপনাদের সুইটেবল আনসারটা আসলে দরকার আমার। ইয়েটা হচ্ছে, আমি গত বছর এরাসমাসে কয়েকটা প্রোগ্রামে অ্যাপ্লাই করছিলাম। তো মেনলি আমি গতবার খুব শর্ট টাইমে আমার সবগুলো ডকুমেন্টস রেডি করছিলাম। আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ অসুস্থ ছিল, যার জন্য। তো আমার এসওপিটা মেনলি আমার কাছে মেন ইস্যু ছিল, এবং এখানে অনেকগুলো কোশ্চেন ছিল যেগুলো আনসারটা আমি গতবার নিতে পারি নাই। তো সেটা হচ্ছে ভাই যে এসওপি যেটা আমি হচ্ছে ওখানে কিছু কোশ্চেন বেস কিছু এসওপি পাইছিলাম, যে ওরা কিছু কোশ্চেন আমাদেরকে দিয়েছিল, সেগুলো আর কি আনসার আমাদেরকে রেডি করে এসওপিটা তৈরি করতে হতো। তো এখন এখানে ভাই কিছু কোশ্চেন হচ্ছে যে আমরা যখন এসওপিটা লিখবো, আমরা কি ওদের কোশ্চেনগুলো ইনক্লুড করে, মানে কোশ্চেন থাকবে দেন আনসার থাকবে এভাবে লিখবো, না জাস্ট আমরা লিখবো এমন ভাবে যে কোশ্চেনটা প্রথম প্যারাটা প্রথম প্রশ্নের আনসার হবে, দ্বিতীয় প্যারাটা দ্বিতীয় প্রশ্নের আনসার হবে, এভাবে লিখবো? এইভাবে হবে কি ভাই? আর হচ্ছে ভাই আমাদের এসওপি গুলো হচ্ছে রিভিউ করার কোনো অপশন আছে কিনা? আমি হচ্ছে যে রিসেন্টলি ডার্ডে অ্যাপ্লাই করব, কিন্তু এখনো ডেট আছে। আমি ওয়েট করতেছিলাম, আমি হচ্ছে যে আমাদের মেন্টরস যে গ্রুপের ইমেল আছে ওখানে মেল করছিলাম ভাইদেরকে যে আমার এসওপিটা একটু রিভিউ করার জন্য, সব ঠিকঠাক আছে কিনা। তো ভাই একজন বাইকে আর কি রেফার করছিল, কিন্তু উনিও আসলে কোনো ফিডব্যাক দিচ্ছিল না। আমি কয়েকবার মেল করলাম, কিন্তু কোনো আসলে ইয়ে পাইলাম না। তো এক্ষেত্রে ভাই আসলে বা কোনো প্ল্যাটফর্ম আছে কিনা যাতে আমরা আমাদের এসওপি গুলো একটু রিভিউ করে নিতে পারি যে সব ঠিকঠাক আছে কিনা অ্যাপ্লিকেশনটা? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ ইমন ভাই। সরি, ইমন ভাই তো ছিলেন, হ্যাঁ, মনে হয়। আচ্ছা, সো আপনার কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে, ফার্স্ট অফ অল, যে কোশ্চেন গুলো থাকবে এগুলো আসলে অ্যান্সার করতে হবে। কোশ্চেন অ্যান্সার এভাবে না, আপনি প্রতিটা কোশ্চেনের জন্য একটা একটা করে প্যারাও করতে পারেন, কিন্তু এটা ডিপেন্ডস করে যে আসলে ওরা আপনাকে কতটুকু লিমিট দিচ্ছে। ওরা যদি বলে যে হচ্ছে জাস্ট এই তিনটা কোশ্চেনের অ্যান্সার করেন, আর লিমিট হচ্ছে 500 700 1000 বা 1 পেজ, তাহলে আপনি প্রতিটার জন্য একটা একটা করে প্যারা লিখতে পারেন। কিন্তু এটা ইট হ্যাজ টু বি লাইক স্টোরি, স্টোরির মতন হতে হবে। এটা কখনো আপনি এমন ভাবে লিখতে পারবেন না যে শুধুমাত্র কোশ্চেন দিছে আর আপনি অ্যান্সার করছেন। এটা যাতে হচ্ছে দেখতে বোঝা যায় যে হচ্ছে আপনি একটা স্টোরিও আমাকে মানে ওনাদেরকে বলতেছেন, যেখানে আপনার লাইফের কোনো একটা ট্রাজেক্টরি থাকবে, এই ট্রাজেক্টরি থেকে আপনি কিভাবে মোটিভেট হয়েছেন, আপনি কি কি হচ্ছে কোর্স পড়তে চাচ্ছেন, আপনার থিসিসের কি নিয়ে আপনি রিসার্চ করবেন, আপনার ফিউচার গোল কি, এই টাইপেরই সাধারণত কোশ্চেন গুলো থাকে। সো তারপরে এই প্রোগ্রামের সাথে আসলে এই প্রোগ্রামে কেন আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এগুলো আপনি স্টোরি আকারে হচ্ছে লিখতে হবে। এটা কোশ্চেন ভাই অ্যান্সার না, কিন্তু স্টোরি আকারে লিখতে হবে আর কি, ব্যাপারটা আমি এমন। কি একটু স্ক্রিনশট দিতে পারবো? সরি ভাই, আজকে তো আসলে সম্ভব হবে না। আপনি জাস্ট আমি এটা একটা হচ্ছে, জিনিসটা দেখানোর জন্য। আমি ঠিক জানি না লাবিব ভাইয়ের যদি টাইম থাকে দেন, আর আমার কাছে মনে হয় না। জাস্ট আপনি আপনি যে যেটা হচ্ছে বললেন না যে আপনি হচ্ছে কি বলা যায় হচ্ছে মেন্টরের কাছে রিচ করছেন, এটা আসলে ডক্ট্রিনের থ্রুতে আপনাকে দেখতে হবে। এটা আমি জানি না, হয়তোবা যে মেন্টরের আমি কাছে জাস্ট রিচ ভাই করছেন ওই আমি মেন্টর ছাড়া অন্য আমি কাউকে হচ্ছে দেখলে হবে। ভাই আমি শুধু একটু ফরম্যাটটা দেখাতাম। ওরা যে ফরম্যাটটা আমাকে দিল যে এসওপির জন্য, সেটা হচ্ছে যে এরকম। এখানে এই হলো কোশ্চেন নিচে আবার ওটা বক্স দিয়েছে যে এখানে লেখার জন্য, যে রাইট ইউর আনসার হেয়ার। এখন আমি কি ওদের এই সরি, ফরম্যাটে আপনার হচ্ছে যেভাবে স্ক্রিন আসতেছে না, হ্যাঁ, এখন পাইছি। জি ভাই, এই যে ওদের এভাবেই কি আমি বক্স আনসারটা লিখবো, নাকি হচ্ছে আমি কি আলাদা একটা পেজে নিউ পেজে গিয়ে আনসার গুলো না 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 স্টেপ না, বাই স্টেপ সরি, লিখে যাবো? এটা যেহেতু ওরা যদি হচ্ছে অলরেডি একটা ম্যান্ডেটরি ফর্ম দিয়ে দিছে, তাহলে আপনাকে বক্স আকারে লিখতে হবে, কিন্তু ইট হ্যাজ টু বি লাইক দিস স্টোরি। মানে আপনার শুধুমাত্র অ্যান্সার দিছে, কোশ্চেন করছে, যাতে অ্যান্সারের মতো না হয়। আপনি বুঝতে পারতেছেন তো স্টোরি মানে কি? স্টোরি মানে হচ্ছে বা এটা যাতে অর্গানাইজ হয় এবং এটা যাতে শুনলে বোঝা যায় যে এটা ন্যাচারাল, রাদার দেন কাইন্ড অফ যে আপনি মানে আমাদের এক্সামের কোশ্চেন আনসারের মতো যাতে না হয়। এবং আপনাকে এটা ওরা যেভাবে দিছে এটা আপনাকে ফলো করতে হবে, আপনি অন্য কোনো ভাবে করতে পারবেন না। ওকে ভাইয়া। ওকে। আর একটা হচ্ছে ভাই, আমাদের প্ল্যাটফর্মটা কি ভাই ওই যে মানে মেন্টরস এর যে ইমেলটা আছে এটা ভাই ওখানে লাবিব গিয়ে হাসান ভাই লিখে নিবো? হয়তোবা হচ্ছে, অথবা ডক্টরিনা অন্য কারো যারা এটা ইয়া করে তাদের সাথে একটু কাইন্ডলি কথা বলে নিন পর। লাবিব ভাই, আপনি একটু আনসারটা একটু দেন শেষ দিকে এসে, বা যদি পারেন এখন ইনক্লুড করতে পারেন তাহলে হয়তো বা সবার উপকার হবে। আপনি আমাকে পার্সোনালি একটা নক দেন। ওকে, ঠিক আছে ভাই। এরপরে ভাইরা প্রশ্ন করেন প্লিজ, যাকে সালাম প্রশ্ন করবেন তাকে। সালামু আলাইকুম সালাম ভাইয়া। হ্যালো। আলাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা ছিল জাহিদুল ইসলাম মিয়াজি ভাইয়ের কাছে, ইরাসমাস নিয়ে।
সো ভাই আমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল যে আমরা যে অ্যাপ্লিকেশন গুলো করব, অ্যাপ্লিকেশন করার জন্য হচ্ছে যে মোটিভেশনাল লেটার কিংবা এসওপিটা হচ্ছে আপলোড করতে হবে, এটা কি হচ্ছে যে পার্টিকুলার যে কোর্সে আমরা অ্যাপ্লাই করতেছি ওই কোর্স আউট মানে কোর্সের হচ্ছে অ্যাপ্লিকেশনে এটা আপলোড করব, নাকি হচ্ছে ইরাসমাসের হচ্ছে আলাদা কোনো হচ্ছে ওয়েবসাইটে গিয়ে এটা আপলোড করতে হবে? অ্যান্ড সেকেন্ড যে কোয়েশনটা ছিল যে হচ্ছে যে মোটিভেশনাল লেটার সরি রিকমেন্ডেশন লেটার গুলো হচ্ছে আমরা প্রফেসর কিংবা হচ্ছে আমরা যেখানে কাজ করেছি, যেখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল ওইখান থেকে যারা হচ্ছে আমাদেরকে রিকমেন্ডেশন করবে, ওরা কি হচ্ছে ওদের ইমেল আইডি থেকে হচ্ছে এটা সেন্ড করবে, নাকি হচ্ছে আমাদেরকে হচ্ছে এটা আপলোড করতে হবে? অ্যান্ড তার যে বিষয়টা কোয়েশ্চেনটা ছিল যে ভাইয়া আমার হচ্ছে আইএলটিএস এক্সাম দিব হচ্ছে আমি নেক্সট হচ্ছে মোস্টলি হচ্ছে এপ্রিলের দিকে। সো ওই সময়টাতে কি হচ্ছে কি আমি যে অ্যাপ্লিকেশন করব ওইখানে কি হচ্ছে এক্সামশন নিতে পারবো কিনা, যে হচ্ছে আমি আমার আইএলটিএস এর রেজাল্ট হচ্ছে এই তারিখে আসবে বা এই তারিখে আমি পরীক্ষা দিব, এরকম হচ্ছে এক্সামশন নেওয়ার হচ্ছে সুযোগ আছে কিনা? থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ। ফার্স্ট আইএলটিএস এর যে কোশ্চেনটা সেটা হচ্ছে এটা ডিপেন্ডস করে। আপনি হচ্ছে যে প্রোগ্রাম যে কোঅর্ডিনেটর থাকবে ওদেরকে একটা ইমেল করেন যে হচ্ছে আপনি আইএলটিএস এক্সামশন চাচ্ছেন ফর দিস টাইম বিং, যে আপনি এতদিন পরে হচ্ছে আইএলটিএস এর ডকুমেন্টটা সাবমিট করতে চান। তখন হয়তো বা ওরা ওইভাবে আপনি এটা কাউন্ট করতে পারবে, কারণ আইএলটিএস হচ্ছে আপনার একটা রিকোয়ারমেন্ট ফর দ্য এন্ট্রি। এটা হচ্ছে আপনি ইভালুয়েশন করেন ওরা, মানে আপনার কিছু আছে না যে হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্ট। যেমন ধরেন আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তখন আমাদের হচ্ছে এসএসসি এইচএসসি মিলে 7 জিপিএ থাকতে হইতো বা হচ্ছে 8 থাকতে হতো। সো এটা হচ্ছে আপনার এমনই আইএলটিএস ওটা এন্ট্রি। সো ওরা চাইলে এটা হচ্ছে বার করে দিতে পারে। তারপরে মানে এটা ডিপেন্ডস করে প্রোগ্রামের উপর। প্রোগ্রাম যদি হচ্ছে ধরেন এমন ওদের ইয়া থাকে যে হচ্ছে হ্যাঁ আপনি আইএলটিএস এর পরে হচ্ছে জমা দিতে পারবেন, তাহলে এটা কুড বি হ্যাপেন। বাট এটা টোটালি আপনার হচ্ছে ইয়ার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে, প্রোগ্রাম কোঅর্ডিনেটর। আর মোটিভেশন লেটার নিয়ে যেটা বলেন এটা হচ্ছে যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেই প্রোগ্রামে। অনেক সময় প্রোগ্রামের জন্য স্পেসিফিক ওয়েবসাইট থাকে, অনেক সময় প্রোগ্রামের জন্য ওরা ইউনিভার্সিটির একটা এডমিশন লিংক দিয়ে দেয়। যেমন ধরেন সাপোজ আমি যে ইউনিভার্সিটি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলাম সেটা ছিল হচ্ছে আপনার যেটার মেইন ইউনিভার্সিটি থাকে আর কি প্রতিটা প্রোগ্রামের একটা। সো আমার মেইন ইউনিভার্সিটি ছিল লাইপজিগ জার্মানি। তো আমি যখন অ্যাপ্লিকেশন করছি তখন আমি মূলত লাইপজিগ জার্মানিতে হচ্ছে মানে লাইপজিগ ইউনিভার্সিটি জার্মানিতে হচ্ছে অ্যাপ্লিকেশন করেছি, মানে ওদের ইউনিভার্সিটি পোর্টালে। আবার আমারও আরেকটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে যখন অ্যাপ্লাই করেছিল তখন ওদের যে প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামের জন্য আলাদা একটা ওয়েবসাইটই ছিল, এবং ওই প্রোগ্রামের ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র ওরা হচ্ছে অ্যাপ্লিকেশন করে কোন ইউনিভার্সিটি ছিল। সো এটা ডিপেন্ড করে, কিন্তু অবভিয়াসলি এটা আপনি স্পেসিফিক ওই প্রোগ্রামের যে অ্যাপ্লাই করবেন ওই প্রোগ্রামের ওইখানে সব দেওয়া থাকবে। আপনার অ্যাপ্লিকেশন সাবমিশনের জন্য ওদের কোনো জেনারেল বা হচ্ছে কোনো সেন্ট্রাল কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আপনি এগুলো সাবমিট করবেন। আর 3 নম্বরে যেটা রিকমেন্ডেশন লেটার নিয়ে, সরি আমি আসলে ভুলে গেছি কি কোশ্চেনটা ছিল স্পেসিফিকলি ভাই, আরেকবার একটু যদি করতেন। জি ভাই, আমার কোয়েশনটা ছিল যে আমরা যে রিকমেন্ডেশন লেটার গুলো হচ্ছে টিচার কিংবা হচ্ছে আমরা যেখানে কাজ করেছি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে হচ্ছে রিকমেন্ডেশন লেটার গুলো, ওইগুলো হচ্ছে কি আমাদের যে টিচার কিংবা হচ্ছে আমাদের যে মানে যেখানে আমরা কাজ করেছি প্ল্যাটফর্মে ওইখান থেকে হচ্ছে ওরা নিজেরাই আপলোড করবে, নাকি আমাদেরকে নিজেরাই আপলোড করতে হবে এটা অ্যাপ্লিকেশনের এটা সময়? এটা এটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে। যেমন কিছু প্রোগ্রাম আছে যেখানে ধরেন যে হচ্ছে আপনি জাস্ট ইনফরমেশন দিয়ে দিবেন, আপনি ইমেল আইডি দিয়ে দিবেন যার কাছ থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নিতে চান, ওরা ওই লোকের হচ্ছে ইমেল করবে, ওই লোকে হচ্ছে ওনার ইমেল থেকে ওই রিকমেন্ডেশন লেটার আপলোড করে দিতে হবে। আবার কিছু প্রোগ্রাম আছে যেখানে ধরেন যে হচ্ছে আপনি রিকমেন্ডেশন লেটার আপলোড করবেন, যেমন আমার প্রোগ্রামে আমার আমার রিকমেন্ডেশন লেটার হচ্ছে নিজেরটা নিজে আপলোড করতে হচ্ছে। তারপর আমি তখন একটা আরেকটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতেছিলাম, ওটা হচ্ছে ইকোনমিক্স এর একটা প্রোগ্রাম ছিল। ওইখানে হচ্ছে ওরা বলেই দিয়েছিল যে হচ্ছে মানে আমার ইয়া দিতে হবে আর কি, কি বলে ইমেল আইডি আমি দিয়েছিলাম, তখন এটা হচ্ছে প্রফেসরের কাছে গেছিল, প্রফেসর হচ্ছে পরে আপলোড করে দিয়েছিল। সো এটা টোটালি ডিপেন্ড করে প্রোগ্রাম অনুযায়ী। ভাই আমার লাস্ট একটা কোয়েশ্চেন, আমি হচ্ছে গ্রাজুয়েট হব হচ্ছে নেক্সট ইয়ার হচ্ছে এপ্রিলের দিকে। তো কোর্স উইল বি স্টার্টেড মোস্টলি ইন সেপ্টেম্বর, মানে নেক্সট ইয়ার। তো হ্যাঁ আমি আপনি কি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার জন্য কি আপনি হচ্ছে ভাই সেভেন আমার? সেমিস্টার পর্যন্ত 7 সেমিস্টার পর্যন্ত আপনার যেই ডকুমেন্ট গুলো আছে এগুলো ইউনিভার্সিটি থেকে উঠাই ফেলবেন, ট্রান্সক্রিপ্ট, তারপরে হচ্ছে হয়তো বা চেয়ারম্যানের থেকে একটা মানে একটা ডকুমেন্ট, অথবা ইউনিভার্সিটি অনেক সময় মনে হয় একটা প্রভিশনারি ডকুমেন্ট যদি হচ্ছে প্রোভাইড করে, এগুলা নিয়ে নিবেন, নিয়ে হচ্ছে তাও অ্যাপ্লিকেশন করে ফেলবেন সেপ্টেম্বর ডিসেম্বর থেকে যে অ্যাপ্লিকেশনের টাইম থাকবে। তারপরে এপ্রিল মে জুন যে যখনই আপনি আপনার সার্টিফিকেট পাবেন তখন জমা দিয়ে দিতে পারবেন, সমস্যা হবে না। ভাই লাস্ট একটা কোয়েশ্চেন, আমি সরি, আমাদের যে হচ্ছে শর্ট লিস্টের যে ইন্টারভিউটা হবে, ওই ইন্টারভিউটা কি হচ্ছে অনলাইনে হবে নাকি অফলাইনে হবে? এবং ডেফিনেটলি অনলাইনে হবে, ডেফিনেটলি অনলাইনে হবে, ওকে অনলাইন। ভাই, সরি, ইন্টারভিউটা কি হচ্ছে ইউনিভার্সিটি নিবে নাকি হচ্ছে ইউরোপিয়ান কমিশন ওরা নিবে?
ইউরোপিয়ান কমিশনের এখানে কোনো কাজ নাই আপনার অ্যাপ্লিকেশনের সাথে। ইউরোপিয়ান ওকে, কমিশন এখানে শুধুমাত্র টাকা দিবে। টাকা দিবে কাকে? টাকা দিবে হচ্ছে ওই প্রোগ্রামকে। তারপরে আপনার সাথে যা লেনদেন আছে সব হবে হচ্ছে প্রোগ্রামের সাথে। ইউরোপিয়ান ইউনিয়ন এখানে আপনার চিনেও না, আপনি ইউরোপিয়ান ইউনিয়নের চিনেন না। ব্যাপারটা হচ্ছে এমন। অসংখ্য ধন্যবাদ ভাই, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওকে, নেক্সট। আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম সালাম। কোশ্চেন করেন ভাই প্লিজ। জি, আচ্ছা, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হলো যে আমরা ইকোনমিক্স এর উপরে আমাদের কিরকম চাহিদা আছে, বা আমরা প্রোগ্রাম গুলো কিভাবে সিলেক্ট করতে পারি। যেমন আমার ইকোনমিক্স ডিপার্টমেন্ট, আমি কিভাবে একটু, আমার হলো যে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমি কিভাবে আর কি আগাতে পারি, কারণ এই ক্ষেত্রে তো ফিল্ডে রিসার্চ এর উপরে তো বেশি কাজ হয় না, বা হয় যতটুকু ওইটাও কিরকম ফান্ডিং আছে সেটা আমার একটু ধারণা নেই, একটু জানতে চাচ্ছিলাম। এক নম্বর। আর দুই নম্বর বিষয় হলো যে আমি যদি এই স্কলারশিপ যেগুলো আছে এর বাইরে কি যেগুলা নর্মাল স্কলারশিপ বা ইয়াগুলো পাওয়া যায়, মানে ফান্ডিং পাওয়া যায় ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে, ওগুলোর মধ্যে থেকে কি আমি কিভাবে আর কি নিজেকে পরিচালনা করতে পারি, বা ওগুলো থেকে আমাকে কিরকম সাপোর্ট পাওয়া যাবে একটু জানতে চাচ্ছিলাম, কতটুকু সাপোর্ট পাওয়া যাবে আর কি। ভাই প্লিজ, আমার কাছে মনে হয় যে হচ্ছে আমরা শুধুমাত্র আজকে ইরাসমাস মুন্ডাস নিয়ে কথা বলতেছি তো। ভাইরা যখন হচ্ছে কোনো জেনারেল সেশন করে তখন ওইখানে এই কোশ্চেন গুলো করেন, এটা সবচেয়ে বেটার হবে। আর নাম্বার টু হচ্ছে আপনি যে ফার্স্ট কোশ্চেনটা করছেন এটা শুধুমাত্র এখানে রিলেভেন্ট। আপনি ইরাসমাস মুন্ডাসের ক্যাটালগে যাবেন, ওখানে প্রোগ্রামের মধ্যে যে টাইটেল আছে, টাইটেল দেখলে অনেকগুলো টাইটেল দেখলে বোঝা যায় যে আসলে প্রোগ্রামটা কি রিলেটেড। বা হচ্ছে প্রোগ্রামটাতে হচ্ছে প্রতিটাতে হচ্ছে 216টা নাকি 13টা নাকি 230টা প্রোগ্রাম আছে, সবগুলোতে তো আর যাওয়া সম্ভব না। ওখানে পাশে দেখবেন যে হচ্ছে আপনার ফিল্টার আছে। ফিল্টারে আপনি আপনার সাবজেক্ট বা হচ্ছে আপনার যে ফ্যাকাল্টি পড়ান ওই ফ্যাকাল্টি লিখে সার্চ দিলে ওই ফ্যাকাল্টি রিলেটেড যা যা কোর্স আছে, যা যা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামগুলো ওখানে দেখিয়ে দিবে। তারপর ওইখান থেকে আপনি আপনার মতন যে প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে চান ওই প্রোগ্রামটা হচ্ছে চুজ করে নেবেন। আপনি এনভায়রনমেন্টাল রিলেটেড আসলে কি প্রোগ্রাম আছে সেটা আসলে আমি জানি না, এটা আপনাকে খুঁজে বের করতে হবে ভাই। ব্যাপারটা এমন, কারণ 230টা 40টা প্রোগ্রাম ওইখানে তো আর সম্ভব না যে প্রত্যেকটা প্রোগ্রামের হচ্ছে খোঁজ খবর রাখা। সো আপনি কাইন্ডলি ওইটা করবেন। আর দুই নাম্বার হচ্ছে আপনি যে ফান্ডিং যেগুলো বললেন, এটা আসলে ডিপেন্ডস করে, এক এক কান্ট্রি এক এক ভাবে হয়, এগুলো আসলে খুব ব্রড। আমরা আজকে শুধু ইরাসমাস মুন্ডাস নিয়ে কথা বলতেছি, এইখানে আমি থাকতে চাচ্ছি আর কি। ধন্যবাদ ভাই। সালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। জি, ওয়ালাইকুম সালাম ভাই, আপনারা সালাম দিয়ে কোশ্চেন করে ফেলবেন, হ্যাঁ। জি ভাই প্লিজ। জি ভাই, কোশ্চিন হচ্ছে আমি ইরাসমাস মুন্ডুসের হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে সোসিওলজি। তো আমি খুঁজে খুঁজে সব মিলিয়ে দেখলাম যে 8টা আমার হচ্ছে ইরাসমাস মুন্ডুসের জন্য ইয়ে আছে, ইউনিভার্সিটিতে 8টা স্কলারশিপ আমি পেলাম। এখন ভাই ওই 8টা স্কলারশিপে আমার সোসিওলজি রিলেভেন্ট যে ফিল্ড একবারে ওইখানে দেখতেছি যে আপনার সোশ্যাল সায়েন্স এরকম আছে, আর ওখানে পাবলিক হেলথ হচ্ছে আছে, তারপরে হচ্ছে এডুকেশন আছে, এডুকেশনের উপরে ওইখানে করাইতে হবে। তো ভাই এখন যেইগুলো হচ্ছে এইখানে অ্যাপ্লিকেশনের জন্য আমার মনে হচ্ছে ওই ওই সেক্টরে আমার কিছু এক্সপিরিয়েন্স লাগবে। যেমন পাবলিক হেলথ হলে আমি পাবলিক হেলথের উপরে কিছু কাজ করছি বা পেপার আছে, অথবা অন্য এডুকেশনের উপরে কাজ করছি, কিন্তু স্পেসিফিক ভাই এইরকম কাজ নাই। আমার যে রিসার্চ পেপার এগুলো আছে সেটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, ইথেনিক উইমেন এম্পাওয়ারমেন্ট, জেন্ডার স্টাডিজ, জেন্ডার ডেভেলপমেন্ট এই উপরে আর কি। এইটা একটা কোশ্চেন ভাই, তাহলে আমি খুঁজে মোটামুটি পাচ্ছি না, এবং এইটাতে কি অ্যাপ্লিকেশন করা যাবে কিনা, এইগুলো কি চুজ করতে পারবো কিনা, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে বয়স নিয়ে, ইরাসমাস মুন্ডুসের কি স্পেসিফিক কোনো বয়স আছে কিনা, যে এত বয়সের মধ্যে পারবে কিংবা এত হলে পারবে না, এরকম আর কি। ধন্যবাদ ভাই। ফার্স্ট থিংস, ইরাসমাসে কোনো এজ কোনো লিমিট নাই। সো এনি এজে আপনি চাইলে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দুই নম্বরে আপনি আসলে যে 8টা প্রোগ্রাম খুঁজে পেয়েছেন, এই 8টা প্রোগ্রামের মধ্যে যে যে প্রোগ্রামগুলো আপনার কাছে মনে হয় যে এই প্রোগ্রামগুলো আপনার সাথে খুব পরিমাণ ফিট হয়, আপনি রিসার্চ এক্সপিরিয়েন্স, আপনি ধরেন যে কোর্সগুলো করেছেন সোশিওলজিতে, তারপরে হচ্ছে আপনার আদার্স এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো যেগুলোর সাথে খুব পরিমাণ ফিট হয়, এগুলাতে হচ্ছে আপনি ওইভাবে আপনার মোটিভেশন লেটার থেকে শুরু করে সবকিছু অ্যারেঞ্জ করে তারপর অ্যাপ্লাই করেন। আর বাদ বাকি প্রোগ্রাম গুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা আসলে অল অ্যাবাউট ডিপেন্ড করে যে আসলে আপনি কিভাবে রিলেট করলেন। তো এখন এটা তো আসলে কোনো স্পেসিফিক কোনো রুলস নাই। সো আপনি আসলে কিভাবে একটার সাথে আরেকটা অ্যালাইনমেন্ট করতে পারলেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে ভাই।
আহ, জি ধন্যবাদ। জি ভাই, ধন্যবাদ। আর কি যেন একটা ভাইয়া প্রশ্ন ভুলে আসসালামু গেলাম। আলাইকুম। ভাই আমার লাস্ট একটা কোয়েশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। আমি হচ্ছে আমার হচ্ছে ভাই আমি এখন বিএলএলবি করতেছি, একই সাথে হচ্ছে বিএ ডিগ্রি পাচ্ছি এবং হচ্ছে এলএলবি ডিগ্রি পাচ্ছি। তো আমার এখানে হচ্ছে আপনার ল অ্যান্ড ইকোনমিক্সও পড়ানো হয়েছে এবং হচ্ছে সোসিওলজি, আপনার পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং হচ্ছে আপনার অন্যান্য ইংলিশও পড়ানো হয়েছে। এখন হচ্ছে ইরাসমাসে কি এরকম হচ্ছে কোনো ধরনের লিমিট আছে যে হচ্ছে অ্যাপ্লিকেশন ম্যাক্সিমাম কিংবা মিনিমাম কোনো লিমিট আছে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে? আর যদি হচ্ছে না লিমিট না, কোনো হচ্ছে ম্যাক্সিমাম কোনো হচ্ছে লিমিট নেই, আপনি যে কয়টা করতে পারেন করেন। ওকে ভাইয়া। তো আমি আর হচ্ছে অ্যাপ্লিকেশনটা তো সেপারেট সেপারেট হচ্ছে পোর্টালে যাবে, তো আমি হচ্ছে অন্য কোন হচ্ছে প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করছি, মানে অন্য কোন ইউনিভার্সিটি না হচ্ছে না, এটা এটা কোনো ব্যাপার না। আমি তো বললাম আপনাকে, প্রোগ্রাম সম্পূর্ণ ডিপেন্ড করে। সো একজনের সাথে আরেকজনের কোনো হচ্ছে কোনো কোনো প্রকার কন্ট্যাক্ট নাই, কোনো কিচ্ছু নেই। সো এটা ইভেন জানেও না যে হচ্ছে কার কি প্রোগ্রাম কি হচ্ছে না হচ্ছে। সো এইগুলো নিয়ে আপনি চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। জি ভাই, জি ভাই, আর আরেকটা কোনো কোশ্চেন কোশ্চেন? হ্যাঁ জি আরেকটা ভাই বলেন কোশ্চেন ভাই। যে স্টাডি গ্যাপের ব্যাপারটা ভাই, আমাদের তো না না, মাস্টার্স। এটা কোনো ইস্যু না, কোনো ইস্যু না, কোনো ইস্যু না, তাই? স্টাডি এর কোনো ইস্যু না। হ্যাঁ। ও মাশাআল্লাহ, যাক, একটু আশ্বস্ত হলাম আর কি ভাই। জাজাকাল্লাহ। আচ্ছা ভাই, আপনারা তো আছেন ওখানে, তো এখন ইরাসমাস মুন্ডাসে যে ব্যাপারটা হয় যে মূলত ওখানে গিয়ে সবাই একটু যায় যে আমি একটু পার্ট টাইম জব করি, তো ওইখানে পার্ট টাইম জব পারবেন পসিবিলিটি। পারবেন পারবেন, কোনো সমস্যা নাই। এটা কোনো হচ্ছে কোনো ইরাসমাস মুন্ডুসে আপনি যখন যাবেন তখন আপনি নর্মাল স্টুডেন্ট হিসাবে যাচ্ছেন। সো নর্মাল স্টুডেন্ট হিসাবে যা যা ফেসিলিটিস পাওয়া দরকার আপনি সব ফেসিলিটিস ওখানে পাবেন। এখানে আপনি ইরাসমাস দেখে যে হচ্ছে আপনার কোনো আলাদা রেসিডেন্সি কার্ড দিবে বা আলাদা কোনো কার্ড দিবে, ব্যাপারটা এমন না। এটার সাথে এটা কোনো প্রকার সম্পর্ক নেই। একটা স্টুডেন্ট ইউরোপে গেলে 20 আওয়ার্স এর মতো কাজ করতে পারে পার উইকলি। কোনো কোনো কান্ট্রিতে হচ্ছে 20 আওয়ার্স এর বেশি করতে পারে। সো আপনি পারবেন, ওটা কোনো ইস্যু হবে না আপনার জন্য। ভাই, স্পাউস নিয়ে যাওয়ার কি মানে কোনো পসিবিলিটি আছে? এটা হচ্ছে পারা যায়, কিন্তু স্পাউসের জন্য সম্পূর্ণ রকম ভাবে আলাদা অ্যারেঞ্জমেন্ট আপনাকে করতে হবে। আপনি ধরেন যে আপনার ওয়াইফ যাবে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আম, ওনার জন্য হচ্ছে হয়তো বা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট দেখানো লাগবে, ও যদি কোথাও দরকার ব্লক অ্যাকাউন্ট করা, ব্লক অ্যাকাউন্ট করতে হবে, এগুলো সবকিছু করতে হবে, সম্পূর্ণ আলাদা রিকোয়ারমেন্ট। আপনি তো যাচ্ছেন ফ্রিতে, আপনার ওয়াইফ গেলে হচ্ছে তার জন্য আপনাকে সব টাকা পয়সা দিয়ে তারপর যেতে হবে। সে হচ্ছে আচ্ছা। স্টুডেন্ট হিসাবে যাবে না, কিন্তু সে হচ্ছে ডিপেন্ডেন্ট হিসাবে যাবে। কিন্তু স্টিল নাও ও কিছু তো মানে হচ্ছে কিছু টাকা পয়সা তো হচ্ছে লাগবে, ওইটাই আর কি। ও যাক, তাহলে আশ্বস্ত হলাম। তার মানে ব্যাপারটা হচ্ছে আমি মানে স্পাউস নিয়ে যেতে পারবো, সেটা আমার নিজের এক্স্যাক্টলি খরচ পারবেন। হবে যেভাবে হোক। এখন আমার যে ভিসাটা দিবে ওই ভিসাটা ডিপেন্ডেন্ট ভিসা থাকবে। আমি তো ভয় পাইতাম যে মুন্ডুসে আসলে মানে ডিপেন্ডেন্ট ভিসা দিবেই না, এরকম একটা। না দেয়, আমি আমি অনেকে জানি যে হচ্ছে তারা এইভাবে গিয়েছে, জানি। ও, সালামু আচ্ছা, আলাইকুম ভাই। জি জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম, বলুন। আহ, আমি হচ্ছে কি সুইজারল্যান্ডের জয়েন্ট মাস্টার্স আর কি এমএসসি ইন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে কি ইপিএফএল এবং ইটিএস জুরিক, মানে সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি জুরিকে। তো ওখানে হচ্ছে কি মাত্র দেখলাম হচ্ছে 15 জন নেয় আর কি জয়েন্ট মাস্টার্স এ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ। তো সেক্ষেত্রে হচ্ছে কি মানে রেসপেক্টিভ যে ফিল্ড গুলা তারা ওখানে মেনশন করে দিছে, অ্যাপ্লাইড ফিজিক্স, তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে এই ধরনের রিলেটেড যে ফিল্ড গুলা এখন আমার ফিল্ডের সাথে অ্যালাইন করে অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। এখন হচ্ছে কি কিভাবে অ্যাপ্লিকেশন করলে হচ্ছে কি মানে স্কলারশিপ পাওয়ার চান্সটা বাড়বে, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে কি আমি তাদের ইউনিভার্সিটির যে ওয়েবসাইট ছিল জয়েন্ট মাস্টার্স এর, তো ওখানে ঢুকে হচ্ছে কি আমি বিস্তারিত তাদের ক্যাটালগ দেখলাম, কিন্তু ওখানে হচ্ছে কি আমি মানে যতটুকু তথ্য আমার দরকার অ্যাপ্লিকেশন করার জন্য বা হচ্ছে কি বিস্তারিত ইয়ার জানার জন্য, সেই বিষয়টা সেখানে নেই। তো এখন সেক্ষেত্রে কি আমি হচ্ছে কি অ্যাডমিশন কমিটিকে ইমেইল করে হচ্ছে কি মানে আমার যে কোয়েরি গুলা সেগুলা জানতে পারে কিনা, মানে সেক্ষেত্রে তারা আহ, মানে অন্য কোনো কিছু মনে করবে কিনা, বা এই বিষয়টা আর কি, এই বিষয়টা জানার ছিল। না না ভাই প্লিজ, এটা বাংলাদেশ না যে সে ওখানে কেউ ইমেল করলে কোনো মাইন্ড করবে। সো আপনি ইমেল করেন, ইমেল করে আপনার যা ইনফরমেশন দরকার তাদের কাছ থেকে সব আস্ক করেন। তারা হচ্ছে আপনাকে সকল রকমের হেল্প দরকার তারা হচ্ছে করবে। ওটা হচ্ছে প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে হচ্ছে ইমেল করতে হয়। নাম্বার ওয়ানে যে কোশ্চেনটা করছেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ভাই, এটা টোটালি ডিপেন্ডস করে হচ্ছে আপনার উপর। আপনি চেষ্টা করেন যে আপনি যেই সাবজেক্ট পড়ছেন ওই সাবজেক্টের সাথে এই প্রোগ্রামের কি কি মিল আছে, বা আপনি যে রিসার্চ করতে চাচ্ছেন ওই সাবজেক্ট
ওই প্রোগ্রামে কি ওই টাইপের রিসার্চ করে কিনা। সো ওগুলোর সাথে হচ্ছে অ্যালাইনমেন্ট করে তারপর অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করেন। আপনি মানে যে কোশ্চেন করছেন এটা এক হিসেবে অনেক বিগ, কিন্তু মানে হচ্ছে খুব পার্সোনাল কনসালটেশন দরকার। কিন্তু আমরা জেনারেলাইজ ভাবে যদি বলি যে ট্রাই করেন যে অ্যালাইনমেন্ট করার জন্য, এবং ওই প্রোগ্রামটা একবার খুঁটে খুঁটে পড়েন। প্রোগ্রামের অবজেক্টিভ কি, প্রোগ্রামের গোল কি, প্রোগ্রাম থেকে আগামী লাস্ট 5-10 বছরে যারা যারা বের হয়েছে অ্যালামনাই ছিল তারা আসলে কি কি ধরনের জব করতো, তারপর হচ্ছে আপনার এই প্রোগ্রামে আসলে কি কি ধরনের রিসার্চে ওরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, মানে কি কি ফিল্ড গুলাতে ওইগুলাতে হচ্ছে আপনি চেষ্টা করেন ওইভাবে অ্যাপ্লিকেশনটা সাজান। ভাই এখানে হচ্ছে কি মূলত আমরা আমাদের মানে আমি বিয়েতে যেটা আমার 4-1 4-2 তে যে আমি সেই থিসিসের সাথে হচ্ছে কি ওখানের এটা অ্যালাইন করে না। আমি হচ্ছে কি ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করেছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে কি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর সাথে সেটা মানে তাদের ওখানে যে গোলগুলো আছে ওই গোলগুলোর সাথে অ্যালাইন করে না আর কি। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে অ্যালাইন সেটা করে না, ওভারকাম করতে পারি? জি ভাই, করে না আর কি, এটার জন্য। তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনি আপনার মতন করে অ্যাপ্লিকেশনটা ওইভাবে সাজান। অ্যালাইন যে সবসময় করতে হবে তো ব্যাপারটা এমন না। আপনি ধরেন এমন একটা সাবজেক্ট, সাপোজ ধরেন যে আমি সোশ্যোলজি নিয়ে পড়ছি, কিন্তু আমি অ্যাপ্লিকেশন করবো এটা ইকোনমিক্স রিলেটেড কোন একটা সাবজেক্ট। সো আমি ওইখানে দেখছি যে ওদের হচ্ছে যে প্রোগ্রাম গুলাতে যা যা প্রোগ্রাম আছে, ওইখানে ওরা বলছে যে ইকোনমিক্স রিলেটেড দুই একটা কোর্স পড়তে হবে, তারপরে আদার্স রিলেটেড কিছু কোর্স পড়তে হবে। কিন্তু আমি তো সোশ্যোলজি পড়ছি, আমার তো ইকোনমিক্স এর সাথে কোনো রিলেশন নাই। তখন আমি ওদেরকে বলতে পারি যে আমার সোশ্যোলজিতে এই দুইটা ইকোনমিক্স এর কোর্স ছিল যেগুলো আমি পড়ছি, আমি রিসার্চ করছি ইকোনমিক্স রিলেটেড কোন একটা জায়গাতে, বা আমি কোন একটা জায়গাতে কাজ করছি। মানে সামহাও কোনো না কোনো ভাবে আপনাকে অ্যালাইনমেন্ট করতে হবে। আপনি ভলান্টিয়ারি অ্যাক্টিভিটিস করছেন, আপনি কোনো প্রফেসরের সাথে কোনো একটা ল্যাবে কাজ করছেন, আপনি হচ্ছে কোনো একটা কি বলা যায় কোনো একটা অর্গানাইজেশনে ছিলেন, কোনো একটা রিসার্চ করছেন, কারো থিসিসে হেল্প করছেন এই রিলেটেড। সো আপনি তো কোনো না কোনো ভাবে তো হচ্ছে ম্যাচ করতে হবে। আলটিমেটলি যদি ম্যাচ নাই হয় তাহলে হচ্ছে তাহলে তো আমি আপনাকে আস্ক করতে পারি, তাহলে ভাই আপনি কেন যাবেন ওইখানে পড়তে যদি আপনি কোনো কিছু হচ্ছে নাই জানেন। যদি সবকিছু না হয় তাহলে তো আপনি ইন্টারেস্ট মিনিমাম থাকতে হবে। তার মানে আপনার যদি ইন্টারেস্ট থাকে, আপনি কিভাবে ইন্টারেস্টটা হচ্ছে আপনি পাইছেন, বা হচ্ছে কিভাবে আপনি ইন্টারেস্টের সাথে ওই প্রোগ্রামে যান ওইটা আপনি ওনাদেরকে বলেন। কিন্তু একবারই যদি কিছু না হয় তাহলে তো ভাই জোর করে হচ্ছে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আপনি না ইরাসমাসে 8টা 10টা প্রোগ্রাম ভাই, আছে, ওইখানে যদি আপনি চান যে সবগুলোতে অ্যাপ্লাই করতে আপনি পারবেন, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হবে না। তো ব্যাপারটা হচ্ছে আসলে এমন আর কি ভাই। ভাই বিষয়টা এরকম ছিল না, মানে বলছিলাম হচ্ছে কি আমার যে আন্ডার গ্রেডে যে থিসিস ছিল ওই থিসিস এর সাথে অ্যালাইন করে না বলছি, কিন্তু আমার যে কোর্স কারিকুলামের হ্যাঁ, প্রায় তাহলে তো ঠিক আছে ভাই, সাত থিসিসের সাথে অ্যালাইনমেন্ট থাকা অ্যালাইন করে লাগবে না। না। কেন থিসিসের সাথে অ্যালাইনমেন্ট থাকা লাগবে? কোনো দরকার নেই। আপনি যা কোর্স করছেন ওই কোর্স গিয়ে হচ্ছে ওইখানে পড়াবেন। এবার আপনি আন্ডারগ্রেডে যে হ্যাঁ হ্যাঁ, আমার থিসিসটা যতটুকু করছেন, এরপরে জি ফার্দার আপনি কি কি করতে চান আপনি সেটা বলবেন। যে আপনি ফার্দার যখন থিসিসটা করতে গেছেন তখন আপনার কাছে এই জিনিসগুলো আপনার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো মনে হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং কোন একটা রিসার্চ হতে পারে, তখন আপনি হচ্ছে এই প্রোগ্রামটা দেখছেন, এই প্রোগ্রামেও ঠিক সেম জিনিসগুলো রিসার্চ করতেছে ওরা, তখন আপনি এইভাবে হচ্ছে এটা অ্যালাইনমেন্ট করবেন। দরকার তো নাই যে হচ্ছে আপনি যেটা করতেছেন যে সেটাই ওইখানে থাকতে হবে। জি, ধন্যবাদ। ওকে, ঠিক, থ্যাংক ইউ ভাই। সালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম, বলেন ভাই। ভাই আমার অনার্স মাস্টার্স কোনোটাতেই থিসিস নাই, কিন্তু আমি আসলে পিএইচডি করতে ইচ্ছুক। এই মুহূর্তে আমার আসলে কি করা উচিত? এটা হচ্ছে হাসনাত ভাই হচ্ছে ভালোভাবে অ্যান্সার করতে পারবো পিএইচডি রিলেটেড। আচ্ছা ভাই আলিম ভাই, হ্যাঁ, পিএইচডি করতে থিসিস না থাকলে পিএইচডি করতে ইচ্ছুক, হ্যাঁ আপনি পিএইচডি করতে পারবেন, বাট ওটার জন্য আপনার প্রপার প্রোগ্রাম খুঁজে বের করতে হবে। এটা একটা আহ, আমার অনার্স ছিল ফার্মাসি এবং মাস্টার্স ছিল ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। আচ্ছা, তো আপনার রিসার্চ ওয়ার্ক আছে কিনা, কোন পাবলিকেশনস আছে? না না, তাহলে এখানে পিএইচডির জন্য আপনার প্রোগ্রামের জন্য আপনি দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে যে আপনার একাডেমিক ক্রেডেনশিয়াল অনুযায়ী আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে, জব এক্সপিরিয়েন্স আছে? না জব এক্সপিরিয়েন্স আপাতত নাই। আচ্ছা, তো এখানে একটা কিছু জিনিস হচ্ছে আপনার যে কোনো জায়গায় আপনার পিএইচডি এর জন্য আপনার কিছু পজিটিভ আপনি তাকে, কারণ পিএইচডি প্রোগ্রামে একটা পিএইচডি প্রোগ্রামে আপনার অ্যাপ্লিকেন্ট থাকবে 10 জন, 15-20 জন, ওকে। তো আপনার একটু আপনি যদি স্ট্যান্ড আউট হতে চান আপনার তো কিছু ক্রিডেন্সিয়াল লাগবে। তো আমি আপনাকে এনকারেজ করবো যে আপনি আপনার প্রোফাইলটা বিল্ড আপ করেন।
প্রপার্টি বিল্ড আপ অনেকভাবে হতে পারে, পাবলিকেশন থিসিস নাই, বাট আপনার পাবলিকেশন আছে। সো আপনার পাবলিকেশন হচ্ছে আসলে থিসিসের একটা এভিডেন্স হচ্ছে পাবলিকেশন। ওকে, আপনার যদি পাবলিকেশন থাকে তাহলে আপনি দেখাতে পারবেন যে আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, যে আমার পাবলিকেশন আছে। তো আমি আপনাকে এনকারেজ করব যে এখানে ডক্টরিনাতে কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার যেভাবে পারেন, ডক্টরিনাতে মেন্টরস একটা ইউনিট আছে, তো আপনি যেভাবে পারেন আপনি কিছু রিসার্চ এক্সপোজার আসলে নেন আর কি। ওকে, তো আপনি এক্সপোজারটা নিয়ে আপনি যদি পাবলিকেশন গুলো আগাতে পারেন তাহলে আপনার জন্য আমি মনে করি যে পিএইচডি প্রোগ্রামে, বিশেষ করে ইউরোপের পিএইচডি প্রোগ্রামে আপনার এটা বেশ একটা বড় সাপোর্ট আর কি। এটা একটা আর আপনার যদি একটা ভালো, আপনি যদি মেরিট কুরি বা এরকম স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান তাহলে একটা ভালো অ্যামাউন্টের আপনার পাবলিকেশনস বা আপনি যে একটা বিষয়ে এক্সিলেন্স ওটা আপনাকে শো করতে হবে। সো সেটাতে আপনার রিসার্চ এক্সিলেন্স, আপনার ভালো মানের পাবলিকেশন থাকতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট আর কি এইসব স্কলারশিপের জন্য, যেহেতু আমাদের আজকে স্কলারশিপ নিয়ে কথা হচ্ছে। আর ওভারঅল পিএইচডির জন্য, আপনার পিএইচডির জন্য নট অনলি যে আপনার মেডিকেল স্কলারশিপ লাগবে, বাট আপনার আদার অনেক পিএইচডি আছে, ইউরোপীয় পিএইচডি আছে, যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা পাবলিকেশন হলেও ওরা আসলে আপনাকে আপনি এনরোল করতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে আপনার আমার একটু পরামর্শ থাকবে যে আপনি আহ, যে ইউনিভার্সিটি গুলা ওদের যে পিএইচডি প্রোগ্রামের কল গুলা ওগুলোতে যদিও টাকা পয়সা একটু কম থাকবে, বাট ইটস এনাফ ফর পিএইচডি প্রোগ্রামের জন্য, আপনি চলার জন্য এনাফ আর কি। যে ইউনিভার্সিটি যে আপনি যেতে ফার্মাসিউটিক্যাল বা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে আছেন, সো আপনাকে অ্যারাউন্ড সাউথ সাউথ ইউরোপে আপনাকে অ্যারাউন্ড 1300 ইউরো এরকম দিবে, যেটা হচ্ছে আপনার চলার জন্য এনাফ আর কি, যদি আপনি রোল করতে পারেন। সো আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি ট্রাই করতে পারেন, বাট আপনার যে সেটার জন্য যে ক্রেডেনশিয়াল গুলো লাগবে, আপনার ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আইএলটিএস এইসব কিছু আপনার ক্লিয়ার করতে হবে। যে আশা করি উত্তর পেয়েছেন ভাই। আমাদের মিয়াজি ভাই, জাহিদুল ইসলাম মিয়াজি ভাই অন্য একটা প্রোগ্রাম থাকায় উনি লিভ নিয়েছেন। অলরেডি আমরা আমাদের প্রোগ্রামের যে নির্ধারিত সময় যেটা 11 মিনিট অতিরিক্ত অবস্থানে আছি। আপনাদের জরুরি কোনো প্রশ্ন থাকলে আমাদের আবু হাসনাত মোস্তফা ভাইকে করতে পারেন, আর যদি জরুরি না হয় তাহলে আমরা শেষ দিকে যেতে পারি বোধহয়। পিএইচডি নিয়ে যদি কারো প্রশ্ন থাকে আবু হাসনাত মোস্তফা ভাইকে করতে পারেন। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাই। জি ভাই, জি বলেন। ভাইজান, আমি একটু ওই যে হাঙ্গেরি, পোল্যান্ড অথবা ফিনল্যান্ড এই দিকে আর কি একটু যেতে ইচ্ছুক, ইউরোপের দিকে প্রথমের দিকে। তো পিএইচডি করতে ইচ্ছুক, তো সেক্ষেত্রে আহ একটু কোন ধরনের মানে করতে পারে, আমি আসলে খুব একটা বুঝে উঠতে পারছি না যে পিএইচডি টা অ্যাকচুয়ালি কোন দেশের ইয়েটা ঠিক হবে। মানে হ্যাফাজাত একটা অবস্থার মধ্যে পড়ছি আর কি। আপনার হ্যাপেজেট হলে আসলে হবে না, আপনি জাস্ট একটু জিনিসগুলো অর্গানাইজ করে ফেলেন যে আপনি কোন কোন দেশে যেতে যাচ্ছেন। সবগুলো পিএইচডি আপনার গাইডলাইন আছে, প্রত্যেকটা দেশে ইন্ডিভিজুয়াল ন্যাশনাল একটা কারিকুলামের গাইডলাইন আছে, যে আপনার আমরা ন্যাশনালি যে ফিনল্যান্ড বলেন, হাঙ্গেরি বলেন, সবাই এদের ন্যাশনাল স্কলারশিপ গুলো আছে। আমি যদি ন্যাশনাল স্কলারশিপের আন্ডারে যেতে চাই সেক্ষেত্রে আমাকে এইসব ইনস্টিটিউশনে আমার প্রোগ্রাম গুলো আছে। আপনার তো আপনি তো একটা আন্ডারগ্রেড করছেন, মাস্টার্স করছেন, আপনার তো একটা ইন্টারেস্ট আছে, রিসার্চ ইন্টারেস্ট আছে। তো আপনি ওইসব উপর বেসিস করে আপনি স্ক্রিনিং করে ফেলেন। স্ক্রিনিং করে আপনি তাহলে আপনার একটা শর্ট লিস্ট হবে। তো কোন দেশে কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা শর্ট লিস্ট যখন করবেন, আমরা আমাদের একটা জড়তা থাকে যে আমরা ইমেল করি না। আসলে আমাদের প্রচুর ইমেল করা দরকার। সেটা হচ্ছে আপনি প্রোগ্রাম কোঅর্ডিনেটরের ইমেল করলেন যে আমি তোমার ইউনিভার্সিটিতে এই পিএইচডি প্রোগ্রামে ইন্টারেস্টেড, তুমি আমাকে ডিটেলস দাও। ওরা খুবই 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 হেল্পফুল। সো ওরা ইন ডিটেলস আপনাকে দিয়ে দিবে। এখানে আপনার হ্যাজার্ড অবস্থায় থাকার কোনো মানে নেই। আপনি অ্যাজ মাচ পসিবল অ্যাজ প্রোগ্রাম কোঅর্ডিনেটরদের সাথে যোগাযোগ করেন। তো আপনি ওরা আপনাকে ডেডলাইন থেকে শুরু করে আপনাকে কিভাবে আপনি ইভেন ওদের অনেক ওয়েবিনার হয় যেগুলো হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন সাপোর্ট পাবেন। সো আপনি এগুলোতে অ্যাটেন্ড করেন, একটু প্রোঅ্যাক্টিভ থাকেন, খোঁজ খবর রাখেন। খুবই মানে আমরা যত বেশি ডিফিকাল্ট মনে করতেছি আসলে অত বেশি ডিফিকাল্ট না, একটু প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে আর কি, কষ্ট করতে হবে, এটাই আর কি।
আর জি একটা ভাই আপনি ভাই মনে করেছিলেন যে ইউরোপে থাকার বিষয়ে। ইউরোপে আমি আমি এখানে মারি কুরি যে ফেলোশিপে আছে সেখানে হচ্ছে আপনার ফ্যামিলি অ্যালাউন্স আছে 600 ইউরো মতো। সো একটা হিউজ অ্যালাউন্স থাকে, আর এটা বা- ফুল টাইম ওরা জব হিসেবে কাউন্ট করে। সো এইসব স্কলারশিপের জন্য আপনারা ট্রাই করেন, আশা করি একটা ভালো আউটকাম আসবে ইনশাল্লাহ। ভাই আমি আমার একটু ইয়েটা বলি আর কি। যেহেতু আপনাদের আমরা সব সময় পাই না, সেহেতু আপনাদের পাইলে আমাদের অনেক কিছু জানার ইচ্ছে করে ভাই, একটু কিছু মনে করেন না। আমি ভাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের রিসার্চার হিসেবে আছি, আইএনআরআরডি, ইনস্টিটিউট অফ ন্যাচারাল রিসোর্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রাশি ইউনিভার্সিটি। এটা হচ্ছে একজন রিসার্চার। আচ্ছা আর আচ্ছা। আমার সব ভাই প্রজেক্ট ইনভলভমেন্ট, রিসার্চ প্রজেক্টের ইনভলভমেন্ট আছে। আবার আমাদের একটা হুম প্রজেক্ট হুম। আসছে 6 কোটি টাকার আর কি, হিটের আচ্ছা প্রজেক্ট। তো স্যারের সেই প্রজেক্টে ইনশাল্লাহ প্রজেক্টের আন্ডারে কাজ করব। রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ আছে, আর জব এক্সপিরিয়েন্স আছে। আর আপনার এরপরে হিউজ প্রোফাইল। আমি যেটা বলবো যে আমি যেটা শুনতেছি যে আমাদের প্রোগ্রাম যদি শেষের দিকে আসছে, আমি জিজ্ঞেস করি যে আপনার হিউজ জি প্রোফাইল, আপনার প্রোফাইলটাকে কাজে লাগান। আপনি আপনার প্রোফাইলটার ইচ এন্ড এভরি ডিটেলস আপনি আপনার লেটার গুলোতে নিয়ে আসেন, আপনার সিভিতে নিয়ে আসেন। আপনার যেখানে স্ট্রং সুট, আপনার রিসার্চে যে আপনি অ্যাক্টিভলি ইনভলভ, সেইগুলো আপনি নিয়ে আসার ফুটাই তুলতে পারলে আসলে এটা একটা পজিটিভ পিএইচডি ম্যানেজ করা সম্ভব আর কি। আপনি যে অ্যাক্টিভলি রিসার্চে আছেন ওটা আপনাকে শো করতে হবে, যে রিসার্চ আচ্ছা ইন্টারেস্টটা ওদের সাথে অ্যালাইন করতে হবে যে প্রোগ্রামে আপনি আহ, যেতে যাচ্ছেন। এটাই আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে ভাই আমি তো খুব দুর্বল মনে করছি যে, আচ্ছা না, ঠিক আছে ভাই হতাশ ওটা। হওয়ার কোনো কিছু নাই ভাই। ভাই এখানে হতাশ হওয়ার কিছু নেই। আপনার আপনার যে প্রোফাইল আছে, আপনার জি সিজিপিতে থাকুক, আপনার পাবলিকেশন একটাই থাকুক, ওইটা দিয়ে আপনি ঘষা মাজা করে আপনার আগাতে হবে। তো ওটার উপর আপনি পাবলিকেশন, আপনার রিসার্চ আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ, যেহেতু আপনি রিসার্চার হবেন, পিএইচডি করবেন, জি আপনি ফুল টাইম রিসার্চার হবেন। তো আপনি ফুল টাইম রিসার্চের পিছনে এখন থেকে সময় দিতে হবে। তো আপনি পাবলিকেশন এর সংখ্যা বাড়ান, আপনার রিসার্চ কানেকশন বাড়ান, আপনার ওয়েবিনার, আপনার সেমিনার অ্যাটেন্ডেন্স বাড়ান, তাহলে আপনাদের আসলে খোঁজ খবর নিলে অত বেশি হতাশ হওয়ার কিছুই নাই আর কি। জি ভাই, জি ইনশাল্লাহ। ভাই, ভাই জাজাকাল্লাহ খাইরান। জি ভাইজান। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার আসলে মূলত মাস্টার্স বিষয়ে একটু জানার, মাস্টার্স প্রোগ্রামের জন্য হ্যাঁ, মাস্টার্স এর যদিও ভাইয়ের প্রশ্ন কাছে করেন। প্রশ্নটা ছিল, তবুও আপনার কাছ থেকে একটু জানার জন্য। আচ্ছা আমি কি বলবো ভাইয়া? হ্যাঁ, প্রশ্ন করেন। মাস্টার্স এর যিনি এক্সপার্ট আছেন উনি জি, আনসার দিবেন। আমার হচ্ছে ওই প্রথমত জানতে চাচ্ছি ইরাসমাসের বিষয়ে আর কি। আমার একটা ফ্রেন্ড রিসেন্ট এবার সিলেক্ট হয়েছে আর কি, ও ফুল ফান্ডেড। তো ও বলছিল আমার যেটা জব এক্সপিরিয়েন্স এর কথা বলছিল যে ভালো প্রায়োরিটি দেয় ওরা নাকি। তো আমার জব এক্সপিরিয়েন্স আছে ভাইয়া, এই 1 বছর 8 মাসের মতো রানিং চলতেছে। আমি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি। আর এখন হচ্ছে ওই একটা প্রাইভেট প্রতিষ্ঠানে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আর এটা জব এক্সপিরিয়েন্সটা আছে আমার। আর রিসার্চ বা ওই যে পেপার আন্ডারগ্রেড থিসিস ছাড়া আর পেপার আসলে ওরকম কিছু নাই আর কি, রিসার্চে কাজ করা হয় না। তো এখন আবার আহ, আমার এই ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে পসিবিলিটি কিরকম, আবার হচ্ছে আরেকটা বিষয় জানান, ওই যে সিজিপিএটা কিরকম ম্যাটার করে বা আসলে কতটুকু এলাউ করে আর কি ওরা, এই দুটো কোশ্চেন। আচ্ছা, আমাদের এখানে যিনি রেসপন্স মন্ডল যিনি সেশন স্পিকার, উনি মনে হয় নাই, জাহিদ হাসান ভাই। আপনি যেহেতু এই রেসপন্স নিয়ে কোয়েশ্চেন করছেন, তো আপনার একটু এর সঙ্গে আরেকটু জিনিসটাকে আমাকে বলেন। আমি ফুলটা ক্যাচ করতে পারিনি আর কি আপনার কোয়েশ্চেন। তো ভাইয়া বলছি যে আমার জব এক্সপিরিয়েন্স আছে। আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিলাম, ওকে। গ্রাজুয়েশন কমপ্লিট করছি, তারপর হচ্ছে শেষ করার পরে একটা জবে ঢুকছি সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে। হ্যাঁ হ্যাঁ। এখনো আছি। তো জব এক্সপিরিয়েন্স 1 বছর 8 মাসের মতো বা একটু বেশি। আচ্ছা আচ্ছা, তো আর আপনার এখন কোয়েশ্চেনটা কি? আর এখন প্রশ্ন হচ্ছে আমার প্রোফাইল আসলে ওই জব এক্সপিরিয়েন্স ছাড়া থিসিস, আন্ডারগ্রেড থিসিস ছাড়া আসলে ওই রিসার্চে হুম কোনো হুম। কাজ করা হয় না, পেপার টেপার ওরকম কিছু নাই আর কি। তো আচ্ছা আমার আচ্ছা। একটা ফ্রেন্ড এবার ওই এরাসমাসে ও আসলে ফান্ডিং পাইছে, ফুল ফান্ডেড, এবার সিলেক্ট হয়েছে এই বছরই। তো ও ওকে। বলছে যে জব এক্সপিরিয়েন্স নাকি ওরা প্রায়োরিটি দেয় আর কি, ভালো।
তো হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে আপনার যে কোনো এক্সপিরিয়েন্স, যেহেতু এটা আপনার থিসিস থাকতে আপনি কোয়েশ্চেনটা ক্যাচ করতে পারছেন। তো আপনার যদি যেটা আপনার স্ট্রং সুট, আমি যেটা আগে বলছি সেটা আবার বলতেছি, মাস্টার্স প্রোগ্রাম গুলোর ক্ষেত্রে আপনার যে কোনো এক্সপিরিয়েন্সটাই একটা এক্সপিরিয়েন্স। কারণ মাস্টার্স গুলো হচ্ছে ওদের টার্গেট থাকে মাস্টার্স গুলা যে ওরা ইন্ডাস্ট্রিতে ওরা জব করতে পারবে মাস্টার্স করে। ওদের নট নেসেসারি যে ওরা ফুল টাইম রিসার্চ বেস ফোকাস থাকবে এরকম না, যারা মাস্টার্স প্রোগ্রাম গুলো শেষ করবে। সো আপনি আপনার যেটা স্ট্রং সুট আছে, যেটাতে আপনি আপনার জব আছে, জবে আপনি যে এক্সট্রাঅর্ডিনারি যে ফিট গুলো অ্যাচিভ করছেন, বা আপনার জবে আপনি যেগুলো নিয়ে কাজ করছেন, সিমিলার আপনি প্রোগ্রাম খুঁজে খুঁজে বের করেন। সিমিলারলি আপনি একটা ম্যাচ করতে হবে আপনার প্রোগ্রামটার সাথে আপনার দুইটা ব্যাকগ্রাউন্ড, আপনার জব আর রিসার্চ ব্যাকগ্রাউন্ড আর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এই দুইটা ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার প্রোগ্রামটা যে ব্যাকগ্রাউন্ডটা এটার একটা ম্যাচ করতে হবে। যেমন আপনি আপনার আন্ডারগ্রেড করছেন, আপনি আন্ডারগ্রেড করার সময় আপনি তো কিছু কোর্স করছেন, তো ওই কোর্সের সাথে এখন যে কোর্সটাতে ইন্টারেস্টেড আপনাকে এখানে লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কগুলোতে যাবেন, লিঙ্কগুলোতে গিয়ে ওখানে আপনি স্ক্রিনিং করবেন যে এই কোর্সটার সাথে আমার ইন্টারেস্ট, আমি যে জব করতেছি আপনার রিলেট করতে হবে। ওভারঅল যে কথাটা আমি যে যেমন যেমন আমি কংক্রিট নিয়ে, স্মার্ট কংক্রিট নিয়ে কাজ করতেছি, অথবা আমি সেলফ ফিলিং কংক্রিট নিয়ে কাজ করতেছি, এক্স ফর এক্সাম্পল। ওকে, আমি একটা আপনি রেসপন্স মন্ডসের স্কলারশিপের জন্য এমন প্রোগ্রামগুলো খুঁজে বের করবো যারা হচ্ছে স্মার্ট কংক্রিট নিয়ে কাজ করতেছে। ওকে, সো আপনি ওই প্রোগ্রামগুলো খুঁজে বের করবেন এবং আপনি ওখানে বলবেন যে আমি কারেন্ট জবের মধ্যে আমি এই মেটেরিয়ালস নিয়ে কাজ করতেছি, যাদের ফিউচার প্রোফাইল হচ্ছে স্মার্ট ম্যাটেরিয়ালস নিয়ে। আমি এই ম্যাটেরিয়ালস গুলো কাজ করার ফলে আমার ইন্টারেস্ট গ্রো করছে স্মার্ট ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করার জন্য, আমি সেলফ ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করার জন্য। সো আমি এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড। এভাবে করে আপনি আপনার বুঝতে গুলো পারছি ভাই। সাজাবেন। তাহলে ওই যে পেপার না থাকায় এটা আসলে ম্যাটার করবে না এতটা নাকি? না, আপনার পেপারটা যেটা আছে দেখেন। ওটা নিয়ে আপনার কাজ করতে হবে। আপনি পাশাপাশি আপনি পেপারে কাজ করেন, তো আপনি তখন তাদেরকে বলবেন যে আমি অলরেডি আই এম ওয়ার্কিং অন রিসার্চ প্রজেক্ট অ্যাজ ওয়েল, আমি আমার এই প্রজেক্টটাতে আমি কাজ করতেছি। সো এটা আপনার বুঝছি ভাই, বুঝছি। ওদেরকে শো করতে হবে যে আপনি প্রোঅ্যাক্টিভ, রিসার্চে প্রোঅ্যাক্টিভ, আপনি কাজকর্মে প্রোঅ্যাক্টিভ, আপনি জব করতেছেন, ওখানে আপনি এক্সিলেন্ট পারফরমেন্স দেখাচ্ছেন এবং আপনার একাডেমিক রেজাল্টসেও আপনি কিছুটা হলে এক্সিলেন্ট শো করছেন। সো এইগুলো আপনাকে তাদেরকে কনভিন্স করতে হবে যে আসলে আপনি একজন পার্সন যে হচ্ছে যাকে তারা ফান্ডিং দিবে আর কি, তাদের এমন লোক দরকার যারা প্রোঅ্যাক্টিভ। সো আপনাকে ওই সময় ফান্ডিংটা দিবে। আচ্ছা, ওকে, নেক্সট আর ভাই। সিজিপিএটা কিরকম ম্যাটার করবে? সিজিপিএটা একটা বিষয় বলছেন। অবভিয়াসলি অনেক বেশি ম্যাটার করে সিজিপিএ। সবার আগে আপনি যদি একাডেমিক একটা প্রোগ্রাম আপনি মাস্টার্স করতেছেন, তাহলে আপনার তো অবভিয়াসলি আপনার একাডেমিক ক্রেডেনশিয়ালটা ম্যাটার করবে। এটা অনেক বেশি ম্যাটার করবে, শুধু ম্যাটার না, অনেক বেশি ম্যাটার করবে। আপনার কম হলে ওটা অন্য মানে ওরা ব্যাকআপের জন্য অন্য কিছুকে আপনাকে ফোকাস করতে হবে আর কি, বাট ইটস ম্যাটার্স বুঝছি। এ লট। সর্বনিম্ন নেক্সট কত পর্যন্ত নামে সাধারণত ভাই? ভাই, সর্বনিম্ন কোনো কিছু নাই। আপনি আপনার যেটা আছে ওটা নিয়ে আপনি কাজ করতে হবে, যেটা আছে ওটা নিয়ে আপনি অ্যাপ্লাই করতে থাকেন আর কি। সর্বনিম্ন বলতে আসলে নাই, এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছুই আছে। আল্লাহর উপর ভরসা করে আপনি নেমে যাবেন। থ্যাংক ইউ ভাই। সালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি হচ্ছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি অনার্স ফাইনাল সেমিস্টারে আছি সোশ্যাল ওয়ার্কে। তো Okay. এখানে ডক্টরের কাছে আমার এর আগেও আমি রিকোয়েস্ট করছি, আবারও রিকোয়েস্ট যে আমাদের সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা যদি একটা সেশনের ব্যবস্থা করা যায় সুবিধা হতো। আর ভাইয়ের কাছে প্রশ্ন, আমার হচ্ছে এখানে মোটামুটি রেজাল্ট 3.40 মতো আছে। আর আমার রিসার্চ একটা Q1 জার্নালে পাবলিকেশন আছে, আর এলজিবিএর একটা আন্ডার রিভিউতে আছে। আর এছাড়া শিক্ষকদের সাথে আমি রাজশাহী ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল কনফারেন্সের জন্য আমি সিলেক্ট হয়েছি, হয়তো পাবলিশ হবে ইনশাল্লাহ কনফারেন্সে। আর শিক্ষকদের সাথে আমি 2টা প্রজেক্টে কাজ করছি। ওনারা হচ্ছে হয়তো Okay. নাম হ্যাঁ, আপনি পাবলিকেশন কোশ্চেনটা করেন আর কি, বুঝতে পারছি আপনার প্রোফাইলটা। জি, এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি মালয়েশিয়াতে মাস্টার্স করতে মালয়েশিয়াতে মাস্টার্স করে এবং পরবর্তীতে আমি ইউরোপের দিকে যেতে চাই। আচ্ছা, তো কোনো সময় আমি তো আপনার খুবই পটেনশিয়াল একজন ক্যান্ডিডেট
হিসেবে মনে করতেছি। আপনি অ্যাপ্লাই করতে থাকেন। আপনি অ্যাপ্লাই করতে মালয়েশিয়ার যে ইউনিভার্সিটি গুলো টার্গেট করতেছেন, আপনি আপনার আচ্ছা, তাহলে আহ, আপনি অ্যাপ্লাই করতে থাকেন, কোনো সমস্যা নেই। একটু মিউট করবেন আর কি। আচ্ছা, ওকে, রাকিব আপনি মিউট করে দিয়েন। আচ্ছা, এখন তাহলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি অ্যাপ্লাই করে মাস্টার্স প্রোগ্রামে যান। ইটস ভেরি ভেরি কমন। এখন মালয়েশিয়াতে অনেকেই, আমি নিজেও মালয়েশিয়া মাস্টার্স করেছি, এবং ওদের রিসার্চ একাডেমি গুলো আপনি গেলে, ওখানে গেলে আপনার বেশ অনেকগুলো পাবলিকেশন হবে, কারণ ওখানে সিস্টেমটাই হচ্ছে পাবলিকেশন বেস প্রোগ্রাম গুলা। সো আপনি যেতে পারেন, অবভিয়াসলি কোনো কোনো সমস্যা নাই আর কি। আপনি প্রোগ্রাম খুঁজে বের করেন। সুপারভাইজার এখানে আহ মালয়েশিয়া বেস যেগুলো, ওগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে সুপারভাইজারের উপর ডিপেন্ড করে। সো আপনি সুপারভাইজারকে খোঁজ করে, আপনার যেটা ইন্টারেস্ট আছে তাদেরকে নক করেন। ইমেল দিলে, আপনি 20-30টা ইমেল দিলে আপনি আপনার প্রোফাইল অনুসারে আপনি আপনার যে পাবলিকেশন গুলো আছে ওগুলো দেখাই দেন, আপনার রেজাল্টস দেখাই দেন, সবগুলো দেখাই আপনি আপনার ইন্টারেস্ট, আপনার পাবলিকেশনের সাথে মিল আছে ওরকম সুপারভাইজার খুঁজে বের করেন, কাজের সাথে মিল আছে, তাহলে এটা বেটার। আর ডক্টরিনা বা অন্যান্য প্ল্যাটফর্মে অনেক সময় ভ্যাকেন্সি থাকে। আপনি ইভেন লিঙ্কডইনে অনেক ভ্যাকেন্সি পাবেন ইউনিভার্সিটি এগুলো সুপারভাইজারের সাথে। তো তাদেরকে তখন নক দিলে আপনি কুইক রেসপন্স পাবেন আর কি। তো আর ওইভাবে অ্যাপ্লাই করতে থাকেন, কোনো সমস্যা নেই। এবং পরবর্তী আপনার পাবলিকেশন হয়ে গেলে আপনি দুনিয়াটা আপনার জন্য ওপেন আর কি। সো ইটস ভেরি গুড ডিসিশন আমি বলবো। আর কোনো, আমি শেষ করবো, যদি কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে স্পেসিফিক কোয়েশ্চেনটা একটু করবেন, ভাই, তাহলে আমার আরেকটু অ্যাড করতে ছিল, মানে হ্যাঁ, মালয়েশিয়া হয়ে যদি আমি ইউরোপের দিকে, বিশেষ করে জার্মানিতে যাওয়ার ইচ্ছা আছে, কোনো সমস্যা নেই, এক্ষেত্রে আমার মুভ করাটা মানে খুবই কিভাবে ইজি, মুভ করব? খুবই ইজি। আপনি ওখানে যান, আপনি আগে ফার্স্ট আপনার ফোকাস রাখবেন, তারপর পরেরটা পরে। আহ, ওখান থেকে আপনি যে কোনো দুনিয়াটাই ওপেন, আপনি খুবই ইজিলি মুভ করতে পারবেন, খুবই ইজিলি। মালয়েশিয়ার সাথে জার্মানিতে যদি মুভ করতে চান, তাহলে ইভেন অনেক ইউনিভার্সিটি আছে, তাদের জয়েন্ট প্রোগ্রাম আছে, ওকে, জার্মানদের সাথে। সো আপনি ইজিলি আপনি মুভ করতে পারবেন আর কি। বাট আপনি যেটা মাস্টার্স করতে হচ্ছে মাস্টার্স করেন, তারপর পাশাপাশি আপনি এই এরাসমাস মন্ডোস থেকে শুরু করে আপনার পিএইচডির জন্য অন্যান্য যে স্কলারশিপ গুলো আছে, ইউনিভার্সিটি সুপারভাইজার আছে, তাদেরকে অ্যাপ্লাই করতে, তাদের কাছে ইমেল করতে থাকেন। সো আপনি বুঝতে পারবেন আর কি। আগে মাস্টার্স এর দিকে ফোকাস করেন আর কি। আচ্ছা ভাই, নেক্সট আর কেউ? জাযাকাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম। আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট আছি, এক্সট্রা কারিকুলার যে কাজগুলো ওগুলো তো খুব বেশি কম হয় আর কি, সাধারণত ইউনিভার্সিটি বা পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর তুলনায়। তো সেক্ষেত্রে আমরা বাইরের যে এক্সট্রা কারিকুলার যে অংশগ্রহণ ছিল ওগুলোর সার্টিফিকেট গুলো তো অ্যাপ্লাই পারবো আশা করি। পাশাপাশি যেগুলো বাংলা সার্টিফিকেট এগুলো আমরা কি ইংলিশে কনভার্ট করে দিতে হবে, শো করতে হবে এরকম? হ্যাঁ হ্যাঁ, আপনার যেটা আপনার ওরা বাংলা লেখাটা বুঝবে না, তো আপনার অবভিয়াসলি ইংলিশে সার্টিফিকেট দিলে, এক্সট্রা কারিকুলার বা যে কোনো সার্টিফিকেট ইংলিশে হওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয় আর কি। তো আপনি অর্গানাইজেশনকে রিকোয়েস্ট করবেন যে যে অর্গানাইজেশনে আপনি কাজ করেছেন, যারা সার্টিফিকেট প্রোভাইড করতেছে, বলবেন যে ভাই একটু কাইন্ডলি আপনি ইংলিশে সার্টিফিকেটটা প্রোভাইড করবেন আর কি। এটা তাদেরকে রিকোয়েস্ট করলে। আর আরেকটা আপনি বিষয় হচ্ছে, এটা যেহেতু স্কলারশিপের পরে অন্যান্য বিষয়, যে মিনিমাম কতগুলো অ্যামাউন্ট টাকা আর কি হাতে রাখা প্রয়োজন আর কি, এইগুলোর বিষয়ে সার্বিক বিষয়ে পৌঁছা পর্যন্ত। এটা আসলে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। এটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। যদি আপনি ইউরোপের ক্ষেত্রে আর কি, ফান্ডেড হন তাহলে তো আপনার ওর উপর বড় অ্যামাউন্ট লাগবে না। যদি পার্সিয়াল স্কলারশিপ হয় তাহলে বড় একটা অ্যামাউন্ট লাগবে। সো এটা আসলে খুবই বেগ একটা কোয়েশ্চেন। আসলে এটা মানে বলাটা মুশকিল আর কি, কত লাগবে এক্স্যাক্টলি। এটা কান্ট্রি, প্রোগ্রাম, সবকিছু, আপনার ফান্ডিং, সবকিছুর উপর ডিপেন্ড করবে। তবে আপনার খুব বেশি যে আপনি স্কলারশিপ পান, তাহলে খুব বেশি যে লাগবে তা কিন্তু না। আপনার লাখ 2 লাখের মানে আপনার প্লেন কস্ট, ওখানে প্রাইমারি আপনার থাকার কস্ট, এগুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে তো চলে যেতে পারতেছেন। 3-4 লাখ টাকার মধ্যেও আপনি চলে যাওয়া খুবই চাই আর কি। জি, ধন্যবাদ। প্রোগ্রাম ভেরি করে। ওকে, আসসালামু আলাইকুম।
ভাই আর কারো আমার কোনো আর ভাইয়ের একটু কোশ্চেন আছে? আমরা তাহলে শেষ করবো আর ভাই কি। হুম, ভাই আমারটা হয়তো এক কথায় উত্তর দিতে পারবেন। আমার জি, জি। প্রশ্নটা হচ্ছে আমি মোটামুটি 6-7 বছরের জার্নালিজমের অভিজ্ঞতা আছে। আমি স্টুডেন্ট থাকা অবস্থায় সাংবাদিকতা করছি, যেমন আমার বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে আমি হুম, সাংবাদিকতার সাথে যুক্ত আছি। তো এই ওকে। অভিজ্ঞতা কি আমি আমার সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টের সাথে কাজে লাগাইতে পারবো কিনা? অবভিয়াসলি কাজে লাগাতে পারবেন। আপনার সোশ্যাল ওয়ার্কের পুরাটাই তো জার্নালিজমের একটা হিউজ একটা অংশ, যে তাই না? যে আপনাদের আপনারা যখন আন্ডার গ্রেডে পড়ছেন তখন তো আপনি আপনারা পড়ছেন এই কোর্স গুলো, যে আসলে মুভমেন্ট গুলাতে জার্নালিজম গুলো কিভাবে কাজে লাগে। সো এটা আপনি কোরিলেট করবেন। আপনি কোরিলেট করে আপনার বেস্ট কোন জায়গায়, যেটা আপনার একটা বড় এক্সপিরিয়েন্স আছে জার্নালিজমে, আপনার সোশ্যাল ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড আছে, এবং আপনি যদি চান তাহলে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন থেকে শুরু করে জার্নালিজম এই প্রোগ্রাম গুলোর সাথে আপনি কিন্তু এলিজিবল। ওকে, কারণ হচ্ছে আপনার এই সাইটে আপনার নিউজ, আপনি কতগুলো নিউজ পড়ছেন, একটা নাম্বার আছে, 10টা 20টা 30টা, একটা তারপরে কতগুলো অর্গানাইজেশনের সাথে ইনভলভ ছিলেন একটা লিস্ট আছে আপনার, কতগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল পত্রিকা এক্সপোজার আছে, এগুলোর একটা লিস্ট আছে। সো এগুলো একটা জিস্ট করে ফেলুন। আমি বারবার বলতেছি, আপনাদের যাদের যেটাতে স্ট্রং সাইট আছে ওটাতে আপনি ফোকাস করবেন, এবং ওইটার জন্য কাজে লাগে আপনি পরবর্তী প্রোগ্রামটা সিলেক্ট করবেন, তাহলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো ভাই কোয়েশ্চেন আছে? আমরা শেষ করতে পারি যদি কোয়েশ্চেন না থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ভালো আছেন ভাই? আমি হ্যাঁ, বিএসসি ট্রিপলি কমপ্লিট করেছি গত বছর। মানে আচ্ছা। আমার সিজিপিএ আছে কম, 2.60। এখন ইরাসমাস মন্ডেসে কি অ্যাপ্লাই করা যাবে? কত? 2.60। আহ এটা তো আসলে ডিফিকাল্ট, রেসপন্সে এত কম দিয়ে স্কলারশিপ পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। 2.60 যেহেতু অনেক কম। সো এটা আইদার আপনাকে অন্য কিছু দিয়ে ব্যাকআপ করতে হবে অনেক বেশি, এবং একটা নট নেসেসারি যে মাস্টার্স প্রোগ্রাম গুলোর জন্য এখানে ইরাসমাস ফাউন্ডেশনে যেতে হবে এরকম বিষয় না। এখানে অনেকগুলো রিজনাল স্কলারশিপও থাকে। আপনি যদি ইউনিভার্সিটি গুলো অ্যারেঞ্জ করতে পারেন, যে আপনার অ্যাডমিশন এনশিওর করতে পারেন, আপনার প্রত্যেকটা রিজিয়নের জন্য আলাদা আলাদা স্কলারশিপ আছে। ওকে, সো ইরাসমাস মুন্ডাসে হয়তো 1300 পাইলেন, আপনি ওখানে ওটাতে হয়তো 900 পাবেন। ওকে, বাট ইটস আপনার একটা রিজিয়নাল স্কলারশিপ যদি আপনি ম্যানেজ করতে পারেন, ইউনিভার্সিটির যে প্রোগ্রাম গুলা সেখানে যদি এনরোল করতে পারেন মাস্টার্স প্রোগ্রাম, এবং অন্য যে কোনো একটা ফান্ডিং ম্যানেজ করতে পারলে আপনি মাস্টার্স কমপ্লিট করতে পারবেন। সো আপনার স্পেসিফিক স্কলারশিপ যে পেতেই হবে, ইটস নট নেসেসারি আর কি। ওটা ছাড়াও আপনি অনেকভাবে অনেক ফান্ড ম্যানেজ করতে পারেন, ওখানে গেলে অনেক ভাবে আপনি অ্যাসিস্ট্যান্টশিপ অনেক কিছু করেও আপনি ফান্ড ম্যানেজ করতে পারেন। সো নট নেসেসারি যে আপনার একটা স্কলারশিপে ফোকাস করতে হবে। অবভিয়াসলি স্কলারশিপ গুলো হচ্ছে তাদেরকে দিবে যাদের হচ্ছে এক্সট্রা কারিকুলার, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু ফিট থাকবে। ওকে, তো সেই জন্য আপনার তারা কোনোটাতে একদম বায়ার লো করে ফেলবে না, রেজাল্ট একদম এমন কম দেখবে না, কম হবে সেটা যেহেতু আপনার একটা ডিমেরিটস আছে, তো সেগুলোতে তারা প্রায়োরিটি দিবে না আর কি। সেক্ষেত্রে আপনার অন্যান্য স্কলারশিপ গুলোর সাথে নিড বেসিস কিছু স্কলারশিপ আছে, যেখানে হচ্ছে আপনার প্যারেন্টস দের ইনকাম কম থাকলে তারা হচ্ছে স্কলারশিপ প্রোভাইড করে, এবং আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সবাই এলিজিবল। এটা ইতালি, জার্মানি থেকে শুরু করে সেন্ট্রাল ইউরোপের সব দেশগুলোতে এই স্কলারশিপ গুলো আছে আর কি। তো হতাশ হওয়ার দরকার নেই, আপনি প্রোগ্রাম স্পেসিফিক আপনি অ্যাপ্লাই করেন আগে, অ্যাডমিশনটা এনশিওর করেন যে আপনার প্রোগ্রাম এটা মাস্টার্স প্রোগ্রাম। ওকে, আর কোনো ভাইয়ের প্রশ্ন? আসসালামু আলাইকুম। আর কারো কোয়েশ্চেন আছে ভাই? আচ্ছা, আমাদের হাতে সময় শেষ, আমরা একটু অনেক সময় নিয়ে ফেলছি, তাহলে আমরা শেষ করে ফেলি। আচ্ছা ঠিক আছে, আসাম ভাইও লিড নিয়েছেন, তাহলে আমরা শেষ করি আর কি। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে ডক্টরের সাথে যোগাযোগ করবেন, আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমি করতে পারেন, সমস্যা নেই। আমি চেষ্টা করব যে ইমেলে যোগাযোগ করলে আমি আনসার গুলো দিতে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে লিভ নিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।